রিফর্ম ট্রাকার আমি মনে করি এটা একটা খুব গুরুত্বপূর্ণ মেকানিজম প্রতিটি ক্ষেত্রে। এই ট্রাকার হিসাবে যদি প্রত্যেকটা ক্ষেত্রেই যদি একটু আমরা এটাকে একটা ইনএভিটেবল কম্পোনেন্ট হিসাবে যদি দাঁড় করানো যায় ডিসিশন মেকিং প্রসেসে, তাহলে কিন্তু এটা সুফল কিন্তু অনেক ভালোভাবে পাওয়া সম্ভব। এবং এখনকার প্রযুক্তির যুগে এটা কিন্তু করাটাও খুব আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে, অনেক বেশি সহজ হয়ে গেছে। কারণ প্রযুক্তি এত ক্ষমতাবান, প্রযুক্তির এত সেবা দেওয়ার এত সুযোগ রয়ে গেছে, যেটাকে কিন্তু কাজে লাগানো সম্ভব। এবং সেই ক্ষেত্রে আমি বিনীতভাবে আপনাদেরকে জানিয়ে রাখছি, যেহেতু অন্যান্য সাংবাদিকতার ফোরামের মধ্যে আপনাদের এই ফোরামের একটা আলাদা বৈশিষ্ট্য আছে, আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে হয়, একটা লাইফলাইন, রাষ্ট্রের এবং জনগণের লাইফলাইন নিয়ে কাজ করতে হয়। সে কারণে আপনাদের সার্বক্ষণিকভাবে যে ট্র্যাক করা এটা এবং আপনাদের সেখান থেকে অভিজ্ঞতা নেওয়া, এটা আমাদের জন্য অনেক কাজে লাগবে, অনেক কাজে লাগবে। আমরা আমাদের প্রতিশ্রুতিতে যে কথাগুলি বলেছি, যা ইতিমধ্যেই আপনারা রাইটলি ডিটেক্ট করেছেন, আমরা সেগুলিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে শুরু করেছি। তবে এটা তো সত্য যে কথাগুলি অনেকটাই বিমূর্ত, এখনো কিন্তু ওই কথাগুলিকে খুব মূর্তমান করা যায়নি। আমি বিনীতভাবে জানিয়ে রাখছি যে আমাদের এই বিমূর্ত যে প্রতিশ্রুতিগুলি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে আমরা পুনর্মূল্যায়ন করতে চাচ্ছি, আমরা সকলের জন্য নিরাপত্তা বিধান করার প্রতিশ্রুতি ঘোষণা করেছি, আমরা মিডিয়া রিফর্মস কমিশনকে ব্রিটিশ অফকম সিস্টেমের আদলে এটাকে কি করে পুনর্গঠন করা যায় সেটা নিয়ে চিন্তা করছি, আমরা নির্যাতিত সাংবাদিকদের সব ধরনের হত্যা, গুম, খুন, মিথ্যা মামলা থেকে শুরু করে এর একটা ন্যায্য প্রতিকার কি করা যায় তার একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করতে চাচ্ছি। আমরা অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ভাতা, সেক্ষেত্রে কে সাংবাদিক না, কিভাবে অবসরপ্রাপ্ত হবেন, কত বয়সে হবেন, কোন কাঠামোতে এটা নির্ধারণ হবে। ফলে এটা একটা, এই ফাইলটা অলরেডি আমি দেখলাম, আমি আসার পরেই হাত দিয়েছিলাম, এটা অর্থ বিভাগে ইতিমধ্যে আছে এবং এই প্রশ্ন নিয়েই আছে। এবং বিজ্ঞাপনের কোনো নীতিমালা এখন পর্যন্ত তৈরি হয়নি। তারপরে ধরেন সার্কুলেশনের সংখ্যা জানতে চাইলে পরে কেউই সত্য সঠিক বলতে পারছেন না, এবং খুব একটা অঘোষিতভাবে, একটা সমষ্টিগতভাবে কিন্তু প্রতারণা চলছে, অঘোষিতভাবে খুব সমষ্টিগতভাবে প্রতারণা। এবং খুবই দুর্ভাগ্যজনক যে অনেকেই আছেন যখন ব্যক্তিগত আলাপ আলোচনা থাকেন, অন্য জায়গাতে থাকেন, খুব ভালো, কিন্তু এই প্রশ্নটাতে দেখেও না দেখার ভান করছেন। আর মালিকদের কথা তো ধরেন বললামই না। কিন্তু আমরা এটাও বিশ্বাস করি যে সকলের মধ্যেই কিন্তু একটা ভালো ইচ্ছা আছে, দেশের যদি ভালো হয় তাহলে কে খুশি না হবে। আমি মনে করি এমনকি একজন অপরাধী, তিনিও কিন্তু যদি আসলেই প্রকৃত অর্থে একটা কাঠামো তৈরি হয়, তাহলে তিনি তখন মনে মনে খুশি হবেন যে অপরাধ মুক্ত থেকে স্বাভাবিক সুস্থ থাকার একটা, তাকে কোনো পরিবেশ তাকে উস্কানি দিবে না অপরাধ করার জন্য, এবং বিনা অপরাধে সে ভালো থাকতে পারবে। অতএব আমি সবার আগে কিন্তু কাজটা হচ্ছে যে সেরকম একটা কাঠামো তৈরি করা, সেরকম একটা পরিবেশ তৈরি করা, সেরকম একটা জায়গায় আমাদেরকে যাওয়া। সেই ক্ষেত্রে আমি এই যে আমাদের যে প্রতিশ্রুতিগুলি আমরা দিয়েছি, এটাকে মূর্তমান করার জন্য সংবাদ মাধ্যম, গণমাধ্যমের সকল অংশীদারদেরকে নিয়ে খুব দ্রুত আমরা কাজে হাত দেওয়ার চেষ্টা করছি। আমি বিনীতভাবে আপনাকে জানিয়ে রাখলাম যে পথ দেখাবেন, এমন করে সমাধান হাজির করবেন, বা তারপরে না করলে পরে তখন তো বলা যাবে যে আপনি তো করেন নাই। আমি তেমন লোক কিন্তু খুব কম পেয়েছি, তেমন শুভাকাঙ্ক্ষী কিন্তু খুব কম পেয়েছি। সব শুভাকাঙ্ক্ষীরই আকাঙ্ক্ষা আছে এবং ভালো চান এবং ভুলগুলি ধরিয়ে দিচ্ছেন, খুবই ভালো। আর সর্বশেষ আমি আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমি খুব দ্রুতই তথ্যমন্ত্রী হিসাবে সংবাদপত্র মালিক সমিতি, এডিটর্স কাউন্সিল সহ অন্যান্য সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে বলবো, তথ্য কমিশনের যেই প্রতিবেদনটা রেখে গিয়েছেন বিগত কমিশন জাহিদ ভাইরা, সেক্ষেত্রে সেটাকে সহ আমরা পরবর্তী করণীয়টা ঐক্যবদ্ধভাবে তৈরি করব। সর্বশেষ একটা কথা একটু আমি বিনীতভাবে মনে করে দিই, ফ্রিডম অ্যান্ড রেসপন্সিবিলিটি। আমাদের যে কোনো স্বাধীনতাই তো অবশ্যই, আর নৈরাজ্য, তার মধ্যে তো একটা ব্যবধান থাকতে হবে, কোনটা স্বাধীনতা আর কোনটা নৈরাজ্য। এবং এই মাত্রাটা
সঠিক স্বাধীনতা যারা যিনি আক্রান্ত হবেন তিনি বলবেন এটা নৈরাজ্য। আর যেটা আসলেই নৈরাজ্য, ওই স্বাধীনতা যে চর্চা করবে সে বলবে না এটা স্বাধীনতা। এর সমাধানটা কি, এই প্রশ্ন রেখে আমি বিদায় নিচ্ছি।